কি ব্যাপার এত রাত্রে? এই চলে এলাম। গলার কি হলো তোমার? একটু ঠান্ডা লেগেছে আর কি। এসো তাহলে আমার সঙ্গে খাওয়া দাওয়া করেন না? না, আপনি খেয়ে নিন। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বসো তাহলে। ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। আজ আপনারা শুনবেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মিসমিদের কবচ। আজকের গল্প পাঠে তমাল, সচ্চিদানন্দ, সুমনা, জ্যোৎস্না, কুন্তল, তাপস, সুমনা, শ্রমিক, অনুপম এবং আমি মনতোষ। পোস্টার ডিজাইন মনতোষ, সম্পাদনা তমাল। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মিসমিদের কবচ, প্রথম পর্ব। শ্যামপুর গ্রামে সেদিন নন্দোৎসব। শ্যামপুরের পাশের গ্রামে আমার মাতুলালয়। চৌধুরী বাড়ির উৎসবে আমার মামার বাড়ির সকলের সঙ্গে আমারও নিমন্ত্রণ ছিল, সুতরাং সেখানে গেলাম। গ্রামের ভদ্রলোকেরা একটা শতরঞ্জি পেতে বৈঠকখানায় বসে আসর জমিয়েছেন। আমার বড় মামা বিদেশে থাকেন, সম্প্রতি ছুটি নিয়ে দেশে এসেছেন। সবাই মিলে তাকে অভ্যর্থনা করলে। নমস্কার নমস্কার। এই যে আসো বাবু, সব ভালো তো? একরকম চলে যাচ্ছে। আপনাদের সব ভালো? ভালো আর কই, জ্বর জারি সব। ম্যালেরিয়ার সময় এখন, বুঝতেই পারছেন। এই আপনার সঙ্গে এটিকে আমার ভাগ্নে সুশীল আজই এসেছে, তাই নিয়ে এলাম। বেশ করেছেন, বেশ করেছেন। আনবেনই তো। কি করেন বাবাজি? এখানে আমি মামাকে চোখ টিপবার সুবিধে না পেয়ে তার কনিষ্ঠাঙ্গুলি টিপে দিলাম। মামা বললেন, অফিসে চাকরি করে কলকাতায়। বেশ বেশ, এসো বাবাজি, বসো বসো, এদিকে বসো। মামার আঙুল টিপবার কারণটা বলি। আমি কলকাতার বিখ্যাত প্রাইভেট ডিটেকটিভ নিবারণ সোমের অধীনে শিক্ষানবিশি করি। কথাটা প্রকাশ করবার ইচ্ছা ছিল না আমার। নন্দোৎসব এবং আনুষঙ্গিক ভোজন পর্ব শেষ হলো। আমরা বিদায় নেবার জোগাড় করছি, এমন সময় গ্রামের জনৈক পৌর ভদ্রলোক আমার মামাকে ডেকে বললেন, এই কাল আপনাদের পুকুরে মাছ ধরতে যাওয়ার ইচ্ছে আছে, এই সুবিধা হবে কি? বিলক্ষণ, খুব সুবিধা হবে। আসুন না গাঙ্গুলি মশাই, আমার ওখানে দুপুরে আহারাদি করবেন কিন্তু। না না, তা আবার কেন? আপনার পুকুরে মাছ ধরতে দিচ্ছেন এই কত, আবার খেয়ে বিব্রত করতে যাব কেন বলুন তো? তাহলে মাছ ধরা হবে না বলে দিচ্ছি। মাছ ধরতে যাবেন কেবল এই এক সপ্তাহে। পরের দিন সকালের দিকে হরিশ গাঙ্গুলি মশাই মামার বাড়িতে এলেন। পল্লীগ্রামের পাকা ঘু ঘু মাছ ধরায়, সঙ্গে ছগাছা ছোট বড় ছিপ, দুখানা হুইল লাগানো, বাকি সব বিনা হুইলের। টিনে ময়দার চার, কেঁচো, পিঁপড়ের ডিম, তামাক খাবার সরঞ্জাম, আরো কত কিছু। মামাকে হেসে বললেন, এলাম বড় বাবু আপনাকে বিরক্ত করতে। একটা লোক দিয়ে গোটা কত কঞ্চি কাটিয়ে যদি দেন, কেঁচো চাল লাগাতে হবে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। তা এখন বসবেন না ওবেলা? না, এ বেলা বসা হবে না। মাছে চাল লাগতে 2 ঘন্টা দেরি হবে। ততক্ষণ খাওয়া দাওয়া সেরে নেওয়া যায়। এই একটু সকাল সকাল যদি আহারের ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ, সব হয়ে গেছে। আমিও জানি আপনি এসেই খেতে বসবার জন্য তাগাদা দেবেন। মাছ যারা ধরে তাদের কাছে খাওয়া টাওয়া কিছুই নয়, খুব জানি। আর ঘন্টা খানেকের মধ্যেই খাওয়ার ব্যবস্থা করছি।
যথাসময়ে হরিশ গাঙ্গুলি খেতে বসলেন এবং একা প্রায় 3 জনের উপযুক্ত খাদ্য উদরসাদ করলেন। আমি কলকাতার ছেলে, দেখে তো অবাক। আমার মামা জিজ্ঞেস করলেন, গাঙ্গুলি মশাই, আর একটু পায়েস? তাই একটুখানি না হয়, ওসব তো খেতে পাই না। এই একা হাত পুড়িয়ে রেঁধে খাই। বাড়িতে মেয়ে মানুষ নেই, বৌমারা থাকেন বিদেশে আমার ছেলের কাছে, কে ওসব করে দেবে? গাঙ্গুলি মশাই কি একাই থাকেন? একাই থাকি বই কি, ছেলেরা কলকাতায় চাকরি করে, আমার শহরে থাকা পোষায় না। এই তাছাড়া কিছু নগদি লেনদেনের কারবারও করি, প্রায় 3,000 টাকার উপরে। টাকায় 2 আনা মাসে সুদ। এই আপনার কাছে আর লুকিয়ে কি করব? কাজেই বাড়ি না থাকলে চলে কই বলুন? লোকে প্রায় আসছে টাকা দিতে নিতে। গাঙ্গুলি মশাই এই কথাগুলো যেন বেশ একটু গর্বের সঙ্গেই বললেন। আমি পল্লীগ্রাম সম্বন্ধে তত অভিজ্ঞ না হলেও আমার মনে কেমন একটা অস্বস্তির ভাব দেখা দিলে। টাকা কড়ির কথা এভাবে লোকজনের কাছে বলে লাভ কি? বলাটাও নিরাপদ নয়। শোভনতা ও রুচির কথা যদি বাদই দিই, গাঙ্গুলি মশাইকে আমার বেশ লাগলো। মাছ ধরতে ধরতে আমার সঙ্গে তিনি অনেক গল্প করলেন। থাকেন তিনি খুব সামান্যভাবে, কোনো আড়ম্বর নেই। খাওয়া দাওয়ার বিষয়েও কোনো ঝঞ্ঝাট নেই তার। এই ধরনের অনেক কথাই হলো। মাছ তিনি ধরলেন বড় বড় 2, ছোট গোটা 4-5। আমার মামাকে অর্ধেকগুলি দিতে চাইলেন, মামা নিতে চাইলেন না। বললেন, কেন গাঙ্গুলি মশাই, পুকুরে মাছ ধরলেন, তার খাজনা নাকি? গাঙ্গুলি মশাই জিভ কেটে বললেন, আরে রামো, তাই বললে কি বলছি, রাখুন অন্তত গোটা 2। না গাঙ্গুলি মশাই, মাফ করবেন, ও আমি নিতে পারবো না। ওসব নেবার নিয়েও আমাদের নেই। অগত্যা গাঙ্গুলি মশাই চলে গেলেন। আমায় বলে গেলেন, তুমি বাবাজি একদিন আমার ওখানে যেও একটা ছুটিতে, তোমার সঙ্গে আলাপ করে বড় আনন্দ হলো আজ। কে জানতো যে তাঁর বাড়িতে আমাকে অল্প দিনের মধ্যেই যেতে হবে, তবে সম্পূর্ণ অন্য কারণে, অন্য উদ্দেশ্যে। গাঙ্গুলি মশাইয়ের সঙ্গে খোশ গল্প করার জন্য নয়। গাঙ্গুলি মশাই চলে গেলে আমি মামাকে বললাম, আপনি মাছ নিলেন না কেন? উনি দুঃখিত হলেন নিশ্চয়ই। মামা হেসে বললেন, তুমি জানো না, নিলেই দুঃখিত হতেন, উনি বড়ই কৃপণ। তা কথার ভাবে বুঝেছি। কি করে বুঝলে? অন্য কিছু নয়, বউ ছেলেরা কলকাতায় থাকে, উনি থাকেন দেশের বাড়িতে। একটা চাকর কি রাঁধুনি রাখেন না? হাত পুড়িয়ে এই বয়সে রেঁধে খেতে হয়, তাও শিকার। অথচ হাতে 2 পয়সা বেশ আছে। আর কিছু লক্ষ্য করলে? বড় গল্প বলা স্বভাব। আমার ধারণা একটু বাড়িও বলেন। ঠিক ধরেছ। মাছ নিইনি তার আর একটা কারণ, উনি মাছ দিয়ে গেলে সব জায়গায় সে গল্প করে বেড়াবেন, আর লোকে ভাববে আমরা কি চামার, পুকুরে মাছ ধরেছে বলে ওর কাছ থেকে মাছ নিয়েছি। না মামা, এটা আপনার ভুল। এ কথা ভাববার কারণ কি লোকদের? তা কখনো কেউ ভাবে? তা যাই হোক, মোটের উপর আমি ওটা পছন্দ করি না। উনি কিন্তু একটা বড় ভুল করেন মামাবাবু। টাকার কথা অমন বলে বেড়ান কেন? ওটা ওর স্বভাব, সর্বত্র ওই করবেন। যেখানেই বসবেন সেখানেই টাকার গল্প করেও আসছেন বহুদিন। দেখাতে চান হাতে 2 পয়সা আছে। আমার মনে হয় ও স্বভাবটা ভালো নয়, বিশেষ করে এইসব পাড়া গায়ে। একদিন আপনি একটু সাবধান করে দেবেন না? সে হবে না, তুমি ওকে জানো না, বড্ড একগুঁয়ে। কথা তো শুনবেনই না, আরও ভাববেন নিশ্চয়ই আমার কোনো মতলব আছে। আমি সেদিন কলকাতায় চলে এলাম বিকেলের ট্রেনে। আমার ওপরওয়ালা নিবারণবাবু লিখেছেন, খুব শিগগির আমায় একবার এলাহাবাদে যেতে হবে বিশেষ একটা জরুরি কাজে। অফিসে যেতেই খবর পেলাম তিনি আরেকটা কাজে 2 দিনের জন্য পাটনা গিয়েছেন চলে। আমার এলাহাবাদ যাবার খরচের টাকা ও একখানি চিঠি রেখে গিয়েছেন তার টেবিলের ড্রয়ারের মধ্যে। আমার কাছে তার ড্রয়ারের চাবি থাকে। ড্রয়ার খুলে চিঠিখানা পড়ে দেখলাম। বিশেষ কোনো গুরুতর কাজ নয়। এলাহাবাদ গভর্নমেন্ট থাম্ব ইমপ্রেশন ব্যুরোতে যেতে হবে, কয়েকটি দাগি বদমাইশের বুড়ো আঙুলের ছাপের একটা ফটো নিতে। মিস্টার সোম বুড়ো আঙুলের ছাপ সম্পর্কে একজন অভিজ্ঞ ব্যক্তি। এলাহাবাদের কাজ শেষ করতে আমার লাগলো মাত্র 1 দিন।
তবুও 8-10 দিন রয়ে গেলাম। সেদিন সকালবেলায় হঠাৎ মিস্টার সোমের একটা টেলিগ্রাম পেলাম। একটা জরুরি কাজের জন্য আমায় সেই দিনই কলকাতায় ফিরতে লিখেছেন। আমি যেন এলাহাবাদে দেরি না করি। ভোরে হাওড়ায় ট্রেন এসে দাঁড়াতেই দেখি মিস্টার সোম প্ল্যাটফর্মেই দাঁড়িয়ে আছেন। আমি একটু অবাক হয়ে গেলাম, কারণ এরকম কখনো উনি আসেন না। আমায় বললেন, শোনো সুশীল, তুমি আজই মামার বাড়ি যাও। তোমার মামা দুখানা আর্জেন্ট টেলিগ্রাম করেছেন তোমাকে সেখানে যাবার জন্য। আমি ব্যস্ত হয়ে বললাম, মামার বাড়ি কারো অসুখ? সবাই ভালো আছে তো? সেসব নয় বলেই তো মনে হয়। টেলিগ্রামের মধ্যে কারোর অসুখের উল্লেখ নেই। কোনো লোক আসেনি সেখান থেকে? না, আমি তার করে দিয়েছি তুমি এলাহাবাদ গিয়েছো। আজই তোমার ফিরবার তারিখ তাও জানিয়ে দিয়েছি। আমি বাসায় না গিয়ে সোজা শিয়ালদহ স্টেশনে চলে এলাম মামার বাড়ি যাওয়ার জন্য। মিস্টার সোম আমার সঙ্গে এলেন শিয়ালদহ পর্যন্ত। বারবার করে বলে দিলেন, কোনো গুরুতর ঘটনা ঘটলে আমাকে অবশ্যই খবর দিও, আমি খুব উদ্বিগ্ন থাকব। মামার বাড়ি পা দিতেই বড় মামা বললেন, এসেছিস সুশীল? বড্ড ভাবছিলাম। কি ব্যাপার মামা বাবু, সবাই ভালো তো? এখানকার কিছু ব্যাপার নয়। শ্যামপুরের হরিশ গাঙ্গুলি মশাই খুন হয়েছেন, সেখানে এখনই যেতে হবে। আমি ভীত ও বিস্মিত হয়ে বললাম, গাঙ্গুলি মশাই? সেদিন যিনি মাছ ধরে গেলেন, খুন হয়েছেন? হ্যাঁ, চলো একবার সেখানে। শিগগির আহারাদি করে নাও, সারাদিন হয়তো ওখানেই কাটবে। বেলা 2টোর সময় শ্যামপুরে এসে পৌঁছলুম। ছোট্ট গ্রাম, কখনো সেখানে কারো একটা ঘটি চুরি হয়নি, সেখানে খুন হয়ে গিয়েছে। সুতরাং গ্রামের লোকে দস্তুর মতো ভয় পেয়ে গেছে। গ্রামের মাঝখানে বারোয়ারি পুজো মণ্ডপে জড়ো হয়ে সেই কথারই আলোচনা করছে সবাই। আমার মামা এখানে এর পূর্বে অনেকবার এসেছিলেন এই ঘটনা উপলক্ষে, তা সকলের কথাবার্তা থেকেই বোঝা গেল। আমার কথা বিশেষ কেউ জিজ্ঞেস করলে না, বা আমার সম্বন্ধে কেউ কোনো আগ্রহও দেখালে না। কেউ জানে না আমি প্রাইভেট ডিটেকটিভ মিস্টার সোমের শিক্ষানবিশ ছাত্র। এসব অজপাড়া গায়ে ওর নামই কেউ শোনেনি, তা আমাকে সেখানে কে চিনবে? মামা জিজ্ঞেস করলেন, লাশ নিয়ে গিয়েছে? ওরা বললে, আজ সকালে নিয়ে গেল, পুলিশ এসেছিল। আমি ওদের বললাম, ব্যাপারটা কিভাবে ঘটল? আজ হলো শনিবার, তিনি কবে খুন হয়েছেন? গ্রামের লোকে যেরকম বললে তাতে মনে হলো সে কথা কেউ জানে না। নানা লোক নানা কথা বলতে লাগলো। পুলিশের কাছেও এরা এরকমই বলে ব্যাপারটাকে রীতিমতো গোলমেলে করে তুলেছে। আমি আড়ালে মামাকে ডেকে নিয়ে গিয়ে বললাম, আপনি কি মনে করে আমায় এখানে এনেছেন? মামা বললেন, তুমি সব ব্যাপার শুনে নাও, চলো, অনেক কথা আছে। এই খুনের রহস্য তোমাকে আবিষ্কার করতে হবে। তবে বুঝবো, মিস্টার সোমের কাছে তোমাকে শিক্ষানবিশ করতে দিয়ে আমি ভুল করিনি। এখানে কেউ জানে না তুমি কি কাজ করো, সেটা তোমার একটা সুবিধে। সুবিধেও বটে, আবার অসুবিধেও বটে। কেন? বাইরের বাজে লোককে কেউ আগ্রহ করে কিছু বলবে না। গোলমাল একটু থামলে একজন ভালো লোককে বেছে নিয়ে সব ঘটনা খুঁটিয়ে জানতে হবে। গাঙ্গুলি মশাই ছেলে কোথায়? সে লাশের সঙ্গে মহকুমায় গিয়েছে, সেখানে লাশ কাটাকুটি করবে ডাক্তারে, তারপর একেবারে দাহ কার্য করে ফিরবে। লাশ দেখলে বড্ড সুবিধে হতো, সেটা আর হলো না। সেই জন্যই তো বলছি, তুমি কেমন কাজ শিখেছো এটা তোমার পরীক্ষা। তারপর গাঙ্গুলি মশাইয়ের বাড়ি গেলাম। গিয়ে দেখি যেখানটাতে গাঙ্গুলি মশাইয়ের বাড়ি তার দুদিকে ঘন জঙ্গল। একদিকে দূরে একটা গ্রাম্য কাঁচা রাস্তা, একদিকে একটি বাড়ি হচ্ছে। আমি গাঙ্গুলি মশাইয়ের ছেলের কথা জিজ্ঞেস করে জানলাম সে এখনো মহকুমা থেকে ফেরেনি। তবে একজন পৌরার সঙ্গে দেখা হলো। শুনলাম তিনি গাঙ্গুলি মশাইয়ের আত্মীয়া। তাকে জিজ্ঞেস করলাম, গাঙ্গুলি মশাইকে আপনি শেষ কবে দেখেছিলেন? বুধবার। কখন? বিকেল 5টার সময়। কিভাবে দেখেছিলেন? সেদিন হাটবার ছিল, উনি হাটে যাবার আগে আমার কাছে পয়সা চেয়েছিলেন। কিসের পয়সা? সুদের পয়সা। আমি ওর কাছে 2 টাকার ধার নিয়েছিলাম ও মাসে। আপনার পর আর কেউ দেখেছিল? গাঙ্গুলি মশাইয়ের বাড়ির ঠিক পশ্চিম গায়ে যে বাড়ি,
সেদিকে আঙুল দিয়ে দেখিয়ে পৌরা বললেন, ওই বাড়ির রায় পিসি আমার পরেও তাকে দেখেছিলেন। আমি বৃদ্ধা রায়পিসির বাড়ি গিয়ে তাকে প্রণাম করতেই বৃদ্ধা আমায় আশীর্বাদ করে একখানা পিঁড়ি বার করে দিয়ে বললেন, বসো বাবা। আমি সংক্ষেপে আমার পরিচয় দিয়ে বললাম, আপনি একা থাকেন নাকি এই বাড়িতে? হ্যাঁ বাবা, আমার তো কেউ নেই, মেয়ে জামাই আছে, তারা দেখাশুনো করে। মেয়ে জামাই এখানে থাকেন? এখানেও থাকে, আবার তাদের দেশ এখান থেকে 4 ক্রোশ দূরে সাধুহাটি গায়ে, সেখানেও থাকে। গাঙ্গুলি মশাইকে আপনি বুধবারে কখন দেখেন? রাত্রিতে যখন উনি হাট থেকে ফিরলেন, তখন আমি বাইরের ওয়াকে বসে জব করছিলাম। তারপর আর চোখে না দেখলেও ওর গলার আওয়াজ শুনছি রাত 10টা পর্যন্ত। উনি ওর রান্নাঘরে রাত ছিলেন আলো জেলে। আমি যখন শুতে যাই তখনও পর্যন্ত। তখন রাত কত হবে? তা কি বাবা জানি, আমরা পাড়া গায়ের লোক, ঘড়ি তো নেই বাড়িতে। তবে তখন ফরিদপুরের গাড়ি চলে গিয়েছে। আমরা শব্দ শুনে বুঝি কখন কোন গাড়ি এলো গেল। একা থাকতেন অথচ রাত পর্যন্ত রান্না করছিলেন, এত কি রান্না? সেদিন মাংস এনেছিলেন হাট থেকে। মাংস সেদ্ধ হতে দেরি হচ্ছিল। আপনি কি করে জানলেন? পরে আমরা জেনেছিলাম, হাটে যারা ওর সঙ্গে একসাথে মাংস কিনেছিল তারা বলেছিল। তাছাড়া যখন রান্নাঘর খোলা হলো, বাবা গো বলেই বৃদ্ধা যেন সে দৃশ্যের বিভৎসতা মনের পটে আবার দেখতে পেয়ে শিউরে উঠে কথা বলা বন্ধ করলেন। সঙ্গে গাঙ্গুলি মশাইয়ের যে পৌরা আত্মীয়াটি ছিলেন তিনিও বললেন, ও বাবা গো, সেই রান্নাঘরের কথা মনে হলে এখনো গা ঢল দেয়। কেন, কি ছিল রান্নাঘরে? থালার চারিদিকে ভাত ছড়ানো, মাংসের ছিপড়ে আর হাড়গোড় ছড়ানো। বাটিতে তখনও মাংস আর ঝোল রয়েছে। ঘরের মেঝেতে ধস্তাধস্তির চিহ্ন। তিনি খেতে বসেছিলেন এবং তার খাওয়া শেষ হওয়ার আগেই যারা তাকে খুন করে তারা এসে পড়ে। পৌরাও বললেন, হ্যাঁ বাবা, এ সবাই দেখেছে। পুলিশও এসে রান্নাঘর দেখে গিয়েছে। সকলেরই মনে হলো ব্রাহ্মণের খাওয়া শেষ হবার আগেই খুনিরা এসে তার উপর পড়ে। আচ্ছা বেশ, এ গেল বুধবার রাতের ব্যাপার। সেদিনই হাট ছিল তো? হ্যাঁ বাবা, তারপর দিন সকালে উঠে আমরা দেখলাম ওর ঘরের দরজা বাইরের দিকে তালা চাবি দেওয়া। প্রথম সকলে ভাবলে উনি কোথাও কাজে গিয়েছেন, ফিরে এসে রান্না বান্না করবেন। কিন্তু যখন বিকেল হয়ে গেল ফিরলেন না, তখন আমরা ভাবলাম উনি ওনার ছেলের কাছে কলকাতায় গেছেন। তারপর বৃহস্পতিবার গেল, শুক্রবার গেল। শুক্রবার বিকেলের দিকে বন্ধ ঘরের মধ্য থেকে কিসের দুর্গন্ধ বেরোতে লাগলো। তাও সবাই ভাবলে
ভাদ্র মাস, গাঙ্গুলি মশাই হয়তো তাল কুড়িয়ে ঘরের মধ্যে রেখে গিয়েছে, তাই পচা গন্ধ বেরোচ্ছে। শনিবার আপনারা কোন সময় টের পেলেন যে তিনি খুন হয়েছেন? শনিবারে আমি গিয়ে গ্রামের লোকেদের কাছে সব বললাম। অনেকেই জানতো না যে গাঙ্গুলি মশাইকে কদিন গায়ে দেখা যায়নি। তখন সকলেই এলো, গন্ধ তখন খুব বেড়েছে। পচা তালের গন্ধ বলে মনে হচ্ছে না। কি করলেন আপনারা? তখন সকলে জানলা খুলবার চেষ্টা করলে, কিন্তু সব জানলা ভেতর থেকে বন্ধ। দোর ভাঙাই সাব্যস্ত হলো। পরের ঘরের দোর ভেঙে ঢোকা ঠিক নয়। এরপর যদি তা নিয়ে কোনো কথা ওঠে, তখন চৌকিদার আর দফাদার ডেকে এনে তাদের সামনে দোর ভাঙা হলো। কি দেখা গেল? দেখা গেল তিনি ঘরের মধ্যে মরে পড়ে আছেন। মাথায় ভারী জিনিস দিয়ে মারার দাগ, মেঝে খুঁড়ে রাশিকৃত মাটি বার করা, ঘরের বাক্স প্যাটরা সব ভাঙা, ডালা খোলা, সব তছনছ করেছে জিনিসপত্র। তারপর ওর ছেলেদের টেলিগ্রাম করা হলো। এছাড়া আর কিছু আপনারা জানেন না? না বাবা, আর আমরা কিচ্ছু জানি না। গাঙ্গুলি মশাইয়ের প্রতিবেশিনী সেই বৃদ্ধাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা রাতে কোনো রকম শব্দ শুনেছিলেন গাঙ্গুলি মশাইয়ের বাড়ি থেকে? কিছু না, অনেক রাত্রিতে আমি যখন শুতে যাই তখন তার রান্নাঘরে আলো জ্বলছে দেখেছি। আমি ভাবলাম গাঙ্গুলি মশাই আজ এখনো দেখি রান্না করছে। কেন এরকম ভাবলেন কেন? এত রাত পর্যন্ত উনি রান্নাঘরে থাকেন না, সকাল রাত্রিরেই খেয়ে শুয়ে পড়েন। বিশেষ করে সেদিন গিয়েছে ঘোর অন্ধকার রাতে, অমাবস্যা, তার ওপর টিপ টিপ বৃষ্টি পড়তে শুরু হয়েছিল সন্ধ্যে থেকে। তখন তো আর আপনি জানতেন না যে উনি হাট থেকে মাংস কিনে এনেছেন? না না, এমন কিছু জানিনি। হ্যাঁ বাবা, যখন এত করে জিজ্ঞাসা করছো তখন একটা কথা আমার এখন মনে হচ্ছে। কি কি বলুন? উনি ভাত খাওয়ার পরে রোজ রাত্রিরে কুকুর ডেকে এঁটো পাতা কি পাতের ভাত তাদের দিতেন। রোজ রোজ ওর গলায় ডাক শোনা যেত। সেদিন আমি আর তা শুনতে পাইনি। ঘুমিয়ে পড়েছিলেন হয়তো? না বাবা, ও মানুষ ঘুম সহজে আসে না, চুপ করে শুয়ে থাকে বিছানায়। সেদিন আর ওর কুকুরকে ডাক দেওয়ার আওয়াজ আমার কানে আসেনি। ভালো করে জেরা করার ফল অনেক সময় বড় চমৎকার হয়। মিস্টার সোম প্রায়ই বলেন, লোককে বারবার করে প্রশ্ন জিজ্ঞেস করবে, যা হয়তো তার মনে নেই বা খুঁটিনাটির ওপর সে তত জোর দেয়নি, তোমার জেরায় সেটা তারও মনে পড়বে। সত্য বার হয়ে আসে অনেক সময় ভালো জেরার গুণে, বুঝলে সুশীল? সেদিনই আমার সঙ্গে গাঙ্গুলি মশাইয়ের ছেলে শ্রীগোপালের দেখা হলো। সে তার পিতার দাহকার্য শেষ করে কাঁচা গলায় ফিরে আসছে। আমি তাকে আড়ালে রেখে নিজের প্রকৃত পরিচয় দিলাম। শ্রীগোপালের চোখ দিয়ে দরদর করে জল পড়তে লাগলো। সে আমাকে সব রকমের সাহায্য করবে বলে প্রতিশ্রুতি দিলে। আমি বললাম, আচ্ছা কারোর ওপর আপনার সন্দেহ হয়? কার কথা বলবো বলুন? বাবার একটা দোষ ছিল,
টাকার কথা জাহির করে বেড়াতেন সবার কাছে। কত জায়গায় এসব কথা বলেছেন, তাদের মধ্যে কে কাজ করলে কি করে বলি। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না। আপনার বাবার কত টাকা ছিল জানেন? বাবা কখনো আমাদের বলতেন না, তবে আন্দাজ 2000-এর বেশি নগদ টাকা ছিল না। সে টাকা কোথায় থাকতো? সেটা জানতাম। ঘরের মেঝেতে বাবা পুঁতে রাখতেন। কতবার বলেছি টাকা ব্যাংকে রাখুন, সেকেলে লোক, ব্যাংক বুঝতেন না। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর পর বাড়ি এসে আপনি মেঝে খুঁড়ে কিছু পেয়েছিলেন? মেঝে তো খুঁড়ে রেখেছিল যারা খুন করেছে তারাই, আমি 1 পয়সাও পাইনি। তবে একটা কথা বলি, 2000 টাকার সব টাকাই তো মেঝেতে পোতা ছিল না। বাবার টাকা ধার দিতেন কি না, কিছু টাকা লোকজনকে ধার দেওয়া ছিল। কত টাকা আন্দাজ? সেদিক থেকেও মজা শুনুন। বাবার খাতাপত্র সব ওই সঙ্গেই চুরি হয়ে গিয়েছে। খাতা না দেখলে বলা যাবে না কত টাকা ধার দেওয়া ছিল। খাতাপত্র উনি নিজেই লিখতেন? তার মধ্যে গোলমাল আছে। আগে নিজেই লিখতেন, ইদানিং চোখে দেখতে পেতেন না বলে একে ওকে ধরে লিখিয়ে নিতেন। আচ্ছা, আবার কাকে কাকে দিয়ে লিখে নিতেন জানেন? বেশিরভাগ সময় লেখাতেন সগব বাড়ির ননি ঘোষকে দিয়ে। সে জমিদারি সেরেস্তায় কাজ করে, তার হাতের লেখাও ভালো। বাবার কথা সে খুব শুনতো। ননি ঘোষের বয়স কত? 30-32 হবে। ননি ঘোষ লোক কেমন, তার উপর আপনার সন্দেহ হয়? মুশকিল হয়েছে, বাবা তো একজনকে দিয়ে লেখাতেন না। যখন যাকে পেতেন তখন তাকেই ধরে লিখিয়ে নিতেন। যে স্কুলের ছেলে গণেশ বলে একজন আছে, ওই মুখুজ্জে বাড়ি থেকে পড়াশুনো করে, তাকেও দেখি একদিন ডেকে এনেছেন। শুধু ননি ঘোষের ওপর সন্দেহ করে কি করব? আর কাকে দেখেছেন? আর মনে পড়ছে না। আপনি হিসেবের খাতা দেখে বলে দিতে পারেন কোন হাতের লেখা কার? ননির হাতের লেখা আমি চিনি, তার হাতের লেখা বলতে পারি, কিন্তু সে খাতাই বা কোথায়? খুনেরা সে খাতা তো নিয়ে গিয়েছে। কাকে বেশি টাকা ধার দেওয়া ছিল জানেন? কাউকে বেশি টাকা দিতেন না বাবা। 10, 5, 20, বড়জোর 30, তার বেশি টাকা একজনকেও তিনি দিতেন না। শ্যামপুরের জমিদার বাড়ি সেবেলা খাওয়া দাওয়া করলাম। একটা বড় চত্বর, তার চারিধারে নারিকেল গাছের সারি, জামরুল গাছ, বোম্বাই আমের গাছ, আতা গাছ, বেশ ছায়া ভরা উপবন। যেন ডিটেকটিভগিরি করে হয়তো ভবিষ্যতে খাবো, তাই বলে এমন মেঘমেদুর বর্ষা দিনে প্রকৃতির শোভা যখন মন হরণ করে, গাছপালার শ্যামশোভা উপভোগ করতে ছাড়ি কেন? এসে বসলুম চত্বরের একপাশে নির্জন গাছের তলায়। বসে বসে ভাবতে লাগলুম কি করা যায় এখন। মামা বড় কঠিন পরীক্ষা আমার সামনে এনে ফেলেছেন। মিস্টার সোমের উপযুক্ত ছাত্র কিনা আমি, এবার তা প্রমাণ করার দিন এসেছে। কিন্তু বসে বসে মিস্টার সোমের কাছে যতগুলি প্রণালী শিখেছি, খুনের কিনারা করবার সবগুলি পাশ্চাত্য বৈজ্ঞানিক প্রণালী, স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভের প্রণালী, এখানে তার কোনোটিই খাটবে না। আঙুলের ছাপ নেবার কোনো ব্যবস্থা তাড়াতাড়ি করা হয়নি। 7-8 দিন পরে এখন জিনিসপত্রের গায়ে খুনির আঙুলের ছাপ অস্পষ্ট হয়ে গিয়েছে। পায়ের দাগ সম্বন্ধেও ঠিক সেই কথা। খুন হবার পর এত লোক গাঙ্গুলি মশাইয়ের ঘরে ঢুকেছে, তাদের সকলের পায়ের দাগের সঙ্গে খুনির পায়ের দাগ একাকার হয়ে তালগোল পাকিয়ে গিয়েছে। গ্রামের কৌতূহলী লোকেরা আমায় কি বিপদেই ফেলেছে। তারা জানে না একজন শিক্ষানবিশ ডিটেকটিভের কি সর্বনাশ তারা করেছে। আর একটা ব্যাপার, খুনটা টাটকা নয়। 7 দিন আগে খুন হয়ে যাওয়া লাশ পর্যন্ত দাহ শেষ, সব ফিনিশ, গোলমাল ঢুকে গিয়েছে। চোখে দেখিনি পর্যন্ত সেটা। অস্ত্রাঘাতের চিহ্নটিহ্নগুলো দেখলেও তো যা হয় একটা ধারণা করা যেত। এ একেবারে অন্ধকারে ঢিল ছোড়া, ভীষণ সমস্যা। মিস্টার সোমকে কি একখানা চিঠি লিখে তার পরামর্শ চেয়ে পাঠাবো? এমন অবস্থায় পড়লে তিনি নিজে কি করতেন জানাতে বলবো, কিন্তু তাও তো উচিত নয়। মামা যখন বলেছেন এটা যদি আমার পরীক্ষা হয়, তবে পরীক্ষার হলে যেমন ছেলেরা কাউকে কিছু জিজ্ঞেস করে নেয় না, আমায় তাই করতে হবে। যদি এর কিনারা করতে পারি, তবে মামা বলেছেন আমাকে এ লাইনে রাখবেন, নয়তো মিস্টার সোমের কাছ থেকে ছাড়িয়ে নেবেন। নিয়ে হয়তো কোনো আর্টিস্টের কাছে রেখে ছবি আঁকতে শেখাবেন, বা বড় দর্জির কাছে রেখে শার্ট তৈরি, পাঞ্জাবি তৈরি শেখাবেন।
তবে শিক্ষানবিশের প্রথম পরীক্ষা হিসেবে পরীক্ষা যে বেশ কঠিন, এতে কোনো ভুল নেই। বসে বসে আরও অনেক কথা ভাবলুম। হিসেবের খাতা যে লিখত, সে নিশ্চয়ই জানত ঘরে কত টাকা মজুদ, বাইরে কত টাকা ছড়ানো। তার পক্ষে জিনিসটা জানা যত সহজ, অপরের পক্ষে তত সহজ নয়। এই বিষয়েও একটা গোলমাল আছে। গাঙ্গুলি মশাই টাকার গর্ব মুখে করে বেড়াতেন যেখানে সেখানে। কত লোক শুনেছে, কত লোক হয়তো জানত। একটা কথা আমার হঠাৎ মনে এলো, কিন্তু কাকে কথাটা জিজ্ঞেস করি? ননী ঘোষের বাড়ি গিয়ে ননী ঘোষের সঙ্গে দেখা করা একবার বিশেষ দরকার। তাকেই এ কথা জিজ্ঞেস করতে হবে। সে নাও বলতে পারে অবশ্যই, তবুও একবার জিজ্ঞেস করতে দোষ নেই। ননী ঘোষ বাড়িতেই ছিল। আমায় সে চেনে না। একটু তাচ্ছিল্য ও ব্যস্ততার সঙ্গে বলল, কি দরকার বাবু? বাড়ি কোথায় আপনার? তোমার সঙ্গে দরকারি কথা আছে, ঠিক উত্তর দাও। মিথ্যে বললে বিপদে পড়বে। ননীর মুখ শুকিয়ে গেল। দেখলাম সে ভয় পেয়েছে। বুঝেছে যে আমি গাঙ্গুলি মশাইয়ের খুন সম্পর্কে তদন্ত করতে এসেছি। নিশ্চয়ই পুলিশের সাদা পোশাক পরা ডিটেকটিভ। সে এবার বিনয়ে কাচুমাচু হয়ে বললে, বাবু, যা জিজ্ঞেস করা হয় করেন। গাঙ্গুলি মশাইয়ের খাতা তুমি লিখতে? তা মানে আমিও লিখেছি দু একদিন। আর ওই গণেশ বলে একটা স্কুলের ছেলে আছে, তাকে দিয়েও। স্কুলের ছেলের কথা হচ্ছে না, তুমি লিখতে কিনা? ননী ভয়ে ভয়ে বললে, আগে তা লিখতাম। কতদিন লিখছ? মিথ্যে কথা বললেই ধরা পড়ে যাবে। ঠিক বলবে। প্রায়ই লিখতাম, 2 বছর ধরে লিখছি। আর কে লিখত? ওই যে স্কুলের ছেলে গণেশ। তার কথা ছেড়ে দাও। তার বয়স কত? এই 15-16 হবে। আর কে লিখত? আর সরফরাজ তরফদার লিখত। সে এখন। সরফরাজ তরফদারের বয়স কত? কি করে? সে এখন মারা গিয়েছে। ও, বাদ দাও সে কথা। কতদিন মারা গিয়েছে? তা এই 2 বছর হবে। এইবার একটা কথা জিজ্ঞেস করি, গাঙ্গুলি মশাইয়ের কত টাকা বাইরে ছিল জানো? প্রায় 2000 টাকা। মিথ্যে বলো না, খাতা পুলিশের হাতে পড়েছে। মিথ্যে বললে মারা যাবে। না বাবু, মিথ্যে বলিনি, 2000ই হবে। ঘরে মজুদ কত ছিল? তা জানি না। আবার বাজে কথা, ঠিক বলো। বাবু, আমায় মেরেই পেল না, যাই করুন। মজুদ টাকা কত তা আমি কি করে বলবো? গাঙ্গুলি মশাই আমায় সেটাকে তো দেখায়নি। খাতায় মজুদ তহবিল লেখা থাকতো না তো। একটা আন্দাজ তো আছে। আন্দাজ কি ছিল বলে তোমার মনে হয়? আন্দাজ 700-800 টাকা হতে পারে। কি করে আন্দাজ করলে? ওর মুখের কথা থেকে তাই আন্দাজ হতো। গাঙ্গুলি মশাইয়ের মৃত্যুর কতদিন আগে তুমি শেষ খাতা লিখেছিলে? প্রায় 2 মাস আগে। 2 মাসের মধ্যে আমি খাতা লিখিনি, এই আপনার পায়ে হাত দিয়ে আমি বলছি। তাছাড়া খাতা বেরুলে হাতের লেখা দিকেই তো আপনি বুঝবেন। কোনো মোটা টাকা কি তার মৃত্যুর আগে কোনো খাতকে শোধ করেছিল বলে তুমি মনে করো? না বাবু, ঊর্ধ্ব সংখ্যা 30 টাকার বেশি তিনি কাউকে ধার দিতেন না, সেটা খুব ভালো করেই জানি। মোটা টাকা মানে 200-100 টাকা কাউকে তিনি কখনো দেননি। এমন তো হতে পারে 5 জন খাতকে 30 টাকা করে শোধ দিয়ে গেল একদিনে, 150 টাকা হলো। হতে পারে বাবু, কিন্তু তা সম্ভব নয়। একদিনে 5 জন খাতকে টাকা শোধ দেবে না। আর একটা কথা বাবু, চাষি খাতক সব ভাদ্র মাসে ধান হবার সময় নয়। এখন যে চাষি প্রজারা টাকা শোধ দিয়ে যাবে তা মনে হয় না। ওরা শোধ দেয় পৌষ মাসে, আবার ধান নেয় ধান পাট বোনবার সময় চৈত্র-বৈশাখ মাসে। এই সময় লেনদেন বন্ধ থাকে। কোনো কিছু সন্ধান পাওয়া গেল না ননীর কাছে। তবুও আমার সন্দেহ সম্পূর্ণরূপে গেল না। ননী হয় সম্পূর্ণ নির্দোষ, নয়তো সে অত্যন্ত ধূর্ত। মিস্টার সোম একটা কথা সবসময় বলেন, শোনো সুশীল, বাইরের চেহারা বা কথাবার্তার দ্বারা কখনো মানুষের আসল রূপ জানার চেষ্টা করো না, করলেই ঠকতে হবে। ভীষণ চেহারার লোকের মধ্যেও অনেক সময় সাধু পুরুষ বাস করে, আবার অত্যন্ত সুশ্রী ভদ্রবেশী লোকের মধ্যেও সমাজের কণ্টক স্বরূপ দানব প্রকৃতির বদমাইশ বাস করে। এই যে আমি কতবার দেখেছি। ননীর বাড়ি থেকে ফিরে এসে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনটা একবার ভালো করে দেখবার জন্য গেলাম। গাঙ্গুলি মশাইয়ের বাড়িতে একখানা মাত্র ঘরের ঘর, তার সঙ্গে লাগাও ছোট্ট রান্নাঘর। রান্নাঘরের দরজা দিয়ে ঘরের মধ্যে যাওয়া যায়।
এসব আমি গাঙ্গুলি মশাই ছেলের সঙ্গে ঘুরে ঘুরে দেখলাম। তাকে বললাম, আপনার পিতার খুনিকে যদি খুঁজে বার করতে পারি আপনি খুব খুশি হবেন। সে প্রায় কেঁদে ফেলে বললে, খুশি কি? আপনাকে 500 টাকা দেব। টাকা দিতে হবে না, আমায় সাহায্য করুন। আর কাউকে বিশ্বাস করতে পারিনি। নিশ্চয়ই করব, বলুন কি করতে হবে। আমার সঙ্গে আসুন আপাতত, তারপর যখন যা করতে হবে বলবো। আচ্ছা, চলুন তো বাড়ির পেছন দিকটা একবার দেখি। বড্ড জঙ্গল, যাবেন ওদিকে? জঙ্গল দেখলে তো আমাদের চলবে না, চলুন চলুন। সত্যি ঘন আগাছার জঙ্গল আর বড় বড় বন গাছের ভিড় বাড়ির পেছনেই। পাড়াগাঁয়ে যেমন হয়ে থাকে, বিশেষ করে এই শ্যামপুরে জঙ্গল একটু বেশি। বড় বড় ভিটে লোকশূন্য ও জঙ্গলাবৃত হয়ে পড়ে রয়েছে বহুকাল থেকে। ম্যালেরিয়ার উৎপাতে দেশ উচ্ছনে গিয়েছিল 20-30 বছর আগে। এখন পাড়ায় পাড়ায় নলকূপ হয়েছে জেলা বোর্ডের অনুগ্রহে। ম্যালেরিয়াও অনেক কমেছে, কিন্তু লোক আর ফিরে আসেনি। জঙ্গলের মধ্যে বর্ষার দিনে মশার কামড় খেয়ে হাত পা ফুলে উঠল। আমি প্রত্যেক স্থান তন্ন তন্ন করে দেখলাম। 7-8 দিনের পূর্বের ঘটনা। পায়ের চিহ্ন যদি কোথাও থাকতে পারে তবে এখানেই তা থাকা সম্ভব। কিন্তু জায়গাটা দেখে হতাশ হতে হলো। জমিটা মুথো ঘাসে ঢাকা। বর্ষার সে ঘাস বেড়ে হাতখানেক লম্বা হয়েছে, তার উপর পায়ের দাগ থাকা সম্ভবপর নয়। আমার মনে হলো খুনি রাত্রে এসেছিল ঠিক এই পথে, সামনের পথ লোকালয়ের মধ্যে দিয়ে। কখনোই সে ওই পথে আসতে সাহস করেনি। অনেকক্ষণ তন্ন তন্ন করে খুঁজে দেখেও সন্দেহজনক কোনো জিনিস চোখে পড়ল না। কেবল এক জায়গায় একটা শ্যাওড়া গাছের ডাল ভাঙা অবস্থায় দেখে আমি গাঙ্গুলি মশাই ছেলেকে বললাম, আচ্ছা এই ডালটা ভেঙে কে দাতন করেছিল? আপনি? গাঙ্গুলি মশাই ছেলে আশ্চর্য হয়ে বললে, না, আমি এ জঙ্গলে দাঁতন কাঠি ভাঙতে আসবো কেন? হ্যাঁ, তাই জিজ্ঞেস করছি। আপনি কি করে জানলেন ডাল ভেঙে কেউ দাঁতন মেজেছে? ভালো করে চেয়ে দেখুন, একরকম ঘুরিয়ে ঘুরিয়ে মুচড়ে ভেঙেছে ডালটা। তাছাড়া এতগুলো শ্যাওড়া ডালের মধ্যে একটি মাত্র ডাল ভাঙা। ভালো করে দেখুন, মানুষের হাতে ভাঙা বেশ বোঝা যাচ্ছে। দাঁতন কাঠি সংগ্রহ করা ছাড়া আর কি উদ্দেশ্যে একজন এইভাবে ডালটা ভাঙতে পারে? আপনার দেখবার চোখ তো অদ্ভুত, আমার তো মশাই চোখেই পড়তো না। আচ্ছা দেখে বলুন তো, কতদিন আগে এই ডালটা ভাঙা হয়েছে? অনেক দিন আগে। খুব বেশি দিন আগে না। মোড়া অংশের গোড়াটা দেখলে মনে হচ্ছে 6-7 দিন আগে। এর চেয়েও নিখুঁতভাবে বলা যায়। ওই অংশের সেলুলোজ অনুবীক্ষণ দিয়ে পরীক্ষা করলে ধরা পড়বে। আমি এই গাছের ভাঙা ডালটা কেটে নিয়ে যাব। আপনি দয়া করে একটা দা নিয়ে আসুন তো। গাঙ্গুলি মশাই ছেলের মুখ দেখে বুঝলাম সে বেশ একটু অবাক হয়েছে। ভাঙা দাঁতন কাঠি নিয়ে আমার তো মাথা ব্যথার কারণ কি সে বুঝতে পারছে না। সে পিছন ফিরে দা আনতে যেতে উদ্যত হলো, কিন্তু 2-4 পা গিয়েই থমকে দাঁড়িয়ে ঘাসের মধ্যে থেকে কি একটা জিনিস হাতে তুলে নিয়ে বললে, এটা কি? তার হাত থেকে জিনিসটা নিয়ে দেখলাম সেটা একটা কাঠের ছোট্ট গোলাকৃতি পাত। ভালো করে আলোয় নিয়ে এসে পরীক্ষা করে দেখলাম পাতের গায়ে একটা খোদাই কাজ, একটা ফুল। ফুলটার নিচে একটা শেয়ালের মতো জানোয়ার। শ্রীগোপাল বললে, এটা কি বলুন তো? আমি বুঝতে পারলাম না কি জিনিস এটা হতে পারে, তাও আন্দাজ করতে পারলাম না। জিনিসটা হাতে নিয়ে সেখান থেকে চলে এলাম। যাবার আগে শ্যাওড়া গাছের ভাঙা ডালের গোড়াটা কেটে নিয়ে এলাম। পরদিন থানায় গিয়ে দারোগাবাবুর সঙ্গে দেখা করে আমার পরিচয় দিলাম। তিনি আমায় সমাদর করে বসালেন। আমায় বললেন তাঁর দ্বারা যতদূর সাহায্য হওয়া সম্ভব তা তিনি করবেন। আমি বললাম, আপনি এই সম্বন্ধে কিছু তদন্ত করেছেন? তদন্ত করা শেষ করেছি, তবে আসামি বার করা ডিটেকটিভ ভিন্ন সম্ভব নয়। আমার ননী ঘোষকে সন্দেহ হয়। সে তো আমারও হয়, কিন্তু ওর বিরুদ্ধে প্রমাণ সংগ্রহ করা হয়তো সহজ হবে না। ওকে চালান দিন না, ভয় খেয়ে যাক। খুনের রাত্রে অবশ্য অনুপস্থিত ছিল, কোথায় ছিল তার কোনো সন্তোষজনক প্রমাণ দিতে পারেনি। আপনি ওকে চালান দিতে পরামর্শ দেন? দিলে ভালো হয়। এর মধ্যে আর একটা উদ্দেশ্য আছে, বুঝেছেন নিশ্চয়ই। দারোগাবাবু হেসে বললেন, এতদিন পুলিশে চাকরি করে সে আর বুঝিনি মশাই। ওকে চালান দিলে সত্যিকারের হত্যাকারী কিছু অসতর্ক হয়ে পড়বে এবং যদি গা ঢাকা দিয়ে থাকে তবে বেরিয়ে আসবে, এই তো। ঠিক তাই। যদিও ননী ঘোষকে আমি বেশ সন্দেহ করি, লোকটা ধূর্ত প্রকৃতির।
কাল আমি গ্রামে গিয়ে লোকজন ডেকে বলবো ননিকে কালই চালান দেব। দারোগাবাবু বললেন, দাঁড়ান, একটা কথা আছে। হিসেবের খাতার একখানা পাতা এই এই সেদিন কুড়িয়ে পেয়েছিলাম গাঙ্গুলি মশাইয়ের ঘরে। পাতাখানা একবার দেখি। একখানা হাত চিঠে কাগজের পাতা নিয়ে এসে দারোগাবাবু আমার হাতে দিলেন। আমি হাতে নিয়ে বললাম, এ তো ননির হাতের লেখা নয়, এ গণেশের হাতের লেখাও নয়, সরবরাজ তরফদারও নয়, কারণ সে মারা যাওয়ার পরে লেখা। তারিখটা দেখুন। তবে খুনের অনেক দিন আগে লেখা হয়েছে, 4 মাসেরও বেশি আগে। ব্যাপারটা ক্রমশ জটিল হয়ে পড়ছে মশাই। আমি একটা জিনিস আপনাকে তবে দেখাই। দারোগাবাবুর হাতে কাঠের পাতা দিয়ে বললাম, এই জিনিসটা দেখুন। দারোগাবাবু সেটা হাতে নিয়ে বললেন, কি এটা? কী জিনিসটা তা ঠিক বলতে পারবো না, তবে গাঙ্গুলি মশাইয়ের বাড়ির পেছনের জঙ্গলে এটা কুড়িয়ে পেয়েছি। আর একটা জিনিস দেখুন। বলেই শ্যাওড়া গাছের গোড়াটা তার হাতে দিতেই তিনি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললেন, এ তো শুকনো গাছের ডাল, এতে কি হবে? ওতেই একটা মস্ত সন্ধান দিয়েছে। জানেন, যে খুন করেছে সে ভোর রাত পর্যন্ত গাঙ্গুলি মশাইয়ের বাড়ি ছাড়েনি। ভোরের দিকে রাত পোহাতে দেরি নেই দেখে সরে পড়েছে। যাবার সময় অভ্যাসের বসে এই শ্যাওড়া ডালে দাঁতন করেছে। দারোগা মশাই হো হো করে হেসে উঠে বললেন, আপনারা যে দেখছি মশাই স্বপ্নরাজ্যে বাস করেন। আরে এত কল্পনা করে কি পুলিশের কাজ চলে? কোথায় একটা দাঁতন কাঠির ভাঙা গোড়া? আমি জানি আমার গুরু মিস্টার সোম একবার একটা ভাঙা দেশলাইয়ের কাঠিকে সূত্র ধরে আসামি পাকড়েছিলেন। দারোগাবাবু হাসতে হাসতে বললেন, বেশ বেশ, আপনিও ধরুন না দাঁতন কাঠি থেকে, আমার আর আপত্তি। দেখুন, যদি আমি এটাকে এত প্রয়োজনীয় মনে না করতাম তবে এটা এতদিন সঙ্গে নিয়ে বেড়াই। যে দুটো জিনিস পেয়েছি তাদের মধ্যে পরস্পর সম্বন্ধ আছে বলে আমার বিশ্বাস। কীরকম? যে দাঁতন কাঠি ভেঙেছে তার বা তাদের দলের লোকেরা এই কাঠের পাতখানাও নিয়ে। হ্যাঁ, পাতখানা কি? সে কথা পরে বলবো। আর একটা সন্ধান দিয়েছে এই দাঁতন কাঠিটা। কি? সেটা এই, দোষীর বা দোষীর দলের কারো দাঁতন করবার অভ্যেস আছে। দাঁতন করবার যার প্রতিদিনের অভ্যেস নেই, সে এই রকম দাঁতন নিপুণভাবে মোচড় দিয়ে ভাঙতে জানবে না। এবং সম্ভবত সে বাঙালি এবং পল্লী গ্রামবাসী। হিন্দুস্তানিরা দাঁতন করে, কিন্তু দেখবেন তারা শ্যাওড়া ডালে দাঁতন করতে জানে না। তারা নিম বা বাবলা কাঠের দাঁতনকারী ব্যবহার করে সাধারণত। এই লোকটা বাঙালি, এ বিষয়ে ভুল নেই। সেই দিনই আমি কলকাতায় মিস্টার সোমের সঙ্গে দেখা করলাম। শ্যাওড়া ডালের গোড়াটা আমি তাকে দেখাইনি। কাঠের পাতটা তার হাতে দিয়ে বললাম, এটা কি বলে আপনি মনে করেন? তিনি জিনিসটা দেখে বললেন, এ তুমি কোথায় পেলে? সে কথা আপনাকে এখন বলবো না, ক্ষমা করবেন। বুঝলে, এটা আসামের মিশমি জাতির মধ্যে প্রচলিত রক্ষা কবচ। দেখবে, আমার কাছে আছে। দাঁড়াও দাঁড়াও, তোমাকে দেখাচ্ছি। মিস্টার সোমের বাড়িতে নানা দেশের অদ্ভুত জিনিসের একটা প্রাইভেট মিউজিয়াম মতো আছে। তিনি তার সংগৃহীত দ্রব্যগুলির মধ্যে থেকে সেই রকম একটা কাঠের পাত এনে আমার হাতে দিলেন। আমি বললাম, আপনারটা একটু বড়, কিন্তু চিহ্ন একই, ফুল আর শেয়াল। এটা ফুল নয়, নক্ষত্র দেবতার প্রতীক। আর ওই যে নিচে দেখছ, উপাসনা করে মানুষের প্রতীক, পশু। কোন দেশের জিনিস বললেন? নাগা পর্বতের নানা স্থানে এই কবচ প্রচলিত, বিশেষ করে ডিব্রুসাদিয়া অঞ্চলে। আমি তার হাত থেকে আমার পাতটা নিয়ে তারপর বললাম, আচ্ছা স্যার, এই শ্যাওড়া ডালটা কদিনের ভাঙা বলে মনে হয়? তিনি বললেন, ভালো করে দেখে দেবো। আচ্ছা আচ্ছা, বসো বসো, দেখে দিচ্ছি। সেটা নিয়ে ঘরের মধ্যে ঢুকে গেলেন। একটু পরে ফিরে এসে বললেন, এটা 8-9 দিন আগে ভাঙা। আমি তার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলাম নিজের বাসায়। আমার মনে একটা বিশ্বাস ক্রমশ দৃঢ়তর হয়ে উঠছে। গাঙ্গুলি মশাইকে খুন করতে এবং খুনের পরে তার ঘরের মধ্যে খুঁড়ে দেখতে খুনির লেগেছিল সারা রাত। যুক্তির দিক থেকে হয়তো এর অনেক দোষ বার করা যাবে, কিন্তু আমি অনেক সময় অনুমানের উপর নির্ভর করে অগ্রসর হয়ে সত্যের সন্ধান পেয়েছি। কিন্তু ননী ঘোষকে আমি এখনো রেহাই দিইনি। শ্যামপুরে ফিরেই আমি আবার তার সঙ্গে দেখা করলাম। আমাকে দেখে যে ননির মুখ শুকিয়ে গেছে তাও আমার চোখ এড়ালো না। বললাম, শোনো ননি, আবার এলাম তোমায় জ্বালাতে, কতগুলো কথা জিজ্ঞেস করব। আগে বলুন। গাঙ্গুলি মশাই যেদিন খুন হন সে রাত্রে তুমি কোথায় ছিলে? ননির মুখ
বিবর্ণ হয়ে গেল। সে বলল, আগে বলো কোথায় ছিলে? বাড়ি ছিলে না? আগে না, ওই শামটায় শ্বশুরবাড়ি যেতে যেতে রাত হয়ে যায়, তাই সেদিন দেবনাথপুরের হাটতলায় রাত কাটাই। কেউ দেখেছে তোমায়? আগে তা যদিও দেখেনি। কেন দেখেনি? রাত হয়ে গেলে ওখানে আশ্রয় নিয়েছিলাম, তখন কেউ সেখানে ছিল না। দেবনাথপুরে খেয়াঘাট পার হওনি? হ্যাঁ বাবু, অনেক লোক একসঙ্গে পার হয়েছিল, আমার তো পাটনি চিনে রাখেনি। বাড়ি এসেছিলে কবে? ওই শনিবার দুপুরবেলা। গাঙ্গুলি মশাই খুন হয়েছেন কার মুখে শুনলে? আগে ওই গায়ে ঢুকেই মাঠে কাপালিদের মুখে শুনি। কার মুখে শুনেছিলে তার নাম বলো। আগে ঠিক মনে হচ্ছে না, বোধহয় হিরু কাপালি। তার কাছে গিয়ে প্রমাণ করে দিতে পারবে? ননি ইতস্তত করে বললে, আগে ঠিক মনে তো নেই, ওই যদি যদি হিরু না হয়। ননির কথায় আমার সন্দেহ আরও বেড়ে গেল। সে রাত্রে ও ঘরে ছিল না, অথচ কোথায় ছিল তা পরিষ্কার প্রমাণও দিতে পারছে না। গোপনে সন্ধান নিয়ে আরও জানলাম, ননি সম্প্রতি কলকাতায় গিয়েছিল, আজ 2 দিন হলো এসেছে। ননিকে জিজ্ঞেস করে কোনো লাভ নেই, ও সত্যি কথা বলবে না। একটা কিছু কাণ্ড ঘটাচ্ছে নাকি তলে তলে, কিছু বোঝা যাচ্ছে না। 2 দিন পরে শ্রীগোপাল এসে আমায় খবর দিলে গ্রামের মহিন ছাকরাকে সে ডেকে এনেছে, আমার সঙ্গে দেখা করবে, বিশেষ কাজ আছে। মহিন ছাকরার বয়স প্রায় 50-এর ওপর, নিতান্ত ভালো মানুষ, গ্রাম্য ছাকরা, ঘোরপ্যাট জানে না বলেই মনে হলো। শ্রীগোপালকে বললাম, একে কেন এনেছো? এ কি বলছে শুনুন। কি মহিন? বাবু, ননি ঘোষ আমার কাছে 11 ভরি সোনার তাবিজ আর হার তৈরি করে নিয়েছে, আজ 3-4 দিন হলো। দাম কত? 27 টাকা করে ভরি, হিসাব করুন। টাকা নগদ দিয়েছিল? হ্যাঁ বাবু। সে টাকা তোমার কাছে আছে? নোট না নগদ? নগদ টাকা নেই বাবু, তাই দিয়ে মহাজনের ঘর থেকে সোনা কিনে এনে গহনা করি। 2-1 টাকাও নেই? না বাবু। তোমার মহাজনের কাছে আছে? বাবু, রানাঘাটে শীতল পোদ্দারের দোকানে কত সোনা কেনা বেচা হচ্ছে দিনে, আমার যে টাকা কি তারা বসিয়ে রেখেছে। শীতল পোদ্দার নাম? আমার সঙ্গে তুমি আজই রানাঘাটে চলো। বেলা 3টে ট্রেনে মহিন ছাকরাকে নিয়ে রানাঘাটে শীতল পোদ্দারের দোকানে হাজির হলাম। এতক্ষণ আপনারা শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মিসমিদের কবচ। বড় মামা চরিত্রে সচ্চিদানন্দ বিশ্বাস, মিস্টার সোম তাপস ঘোষ, পৌরা আত্মীয়া জ্যোৎস্না রায়, বৃদ্ধা রায় পিসি সুমনা বিশ্বাস, গাঙ্গুলিবাবুর ছেলে শ্রীগোপালের চরিত্রে কুন্তল মুখার্জি, জানকীর চরিত্রে তমাল কুণ্ডু, জানকীর শাশুড়ির চরিত্রে সুমনা কুণ্ডু, ননী ঘোষের চরিত্রে শ্রমিক চক্রবর্তী, পুলিশ অফিসার অনুপম মুখার্জি, গাঙ্গুলি মশাই মহিন এবং কথকের চরিত্রে আমি মনতোষ, সম্পাদনা তমাল, পোস্টার ডিজাইন মনতোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। এই গল্পের 2য় পর্ব শুনতে পাবেন আগামী শুক্রবার। Mystery Lane.